মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নজিরবিহীন সংঘাতের বারুদ শান্ত হতে না হতেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন ঝড়ের পূর্বাভাস মিলছে। ওয়াশিংটন ও তেল আবিবের সমস্ত সামরিক ও মনস্তাত্ত্বিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান এবং তার মিত্ররা কেবল যে টিকে গেছে তাই নয়, বরং তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আর এই পুরো দৃশ্যপটের ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। আমেরিকার দম্ভ চূর্ণ করে এবং ইসরায়েলি সামরিক আগ্রাসনকে ব্যর্থ দাবি করে ইরান ও হিজবুল্লাহ এখন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিজেদের পক্ষে নেয়ার খেলায় মেতেছে। যুদ্ধবিরতি হয়তো কামানের গর্জন থামিয়েছে, কিন্তু আঞ্চলিক আধিপত্য ও প্রভাব বিস্তারের আসল মনস্তাত্ত্বিক লড়াইটি কেবল শুরু হলো। যুদ্ধবিরতির পরপরই এক অগ্নিগর্ভ টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম ইসরায়েলের সামনে স্পষ্ট ও কঠোর শর্ত ছুড়ে দিয়েছেন। হিজবুল্লাহর এই বার্তা কোনো নমনীয়তা নয়, বরং চরম লিভারেজ বা সুবিধাজনক অবস্থানে থেকে দেয়া একটি হুঙ্কার। কাশেমের দাবি অত্যন্ত সোজাসাপটা, পূর্ণাঙ্গ প্রত্যাহার। ইসরায়েলকে লেবাননের প্রতি ইঞ্চি ভূখণ্ড থেকে সম্পূর্ণ এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে চলে যেতে হবে। কোনো বাফার জোন নয়, কোনো আংশিক পিছু হটা, তথাকথিত বাফার জোন বা আপোষের কোনো সুযোগ নেই। সার্বভৌমত্ব পুনরুদ্ধার। লিতানি নদীর দক্ষিণে কেবল লেবাননের সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং আকাশ, স্থল ও সমুদ্র পথে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করতে হবে। কাশেম অত্যন্ত চতুরতার সাথে লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিকেও এক বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, লিতানি নদীর দক্ষিণে লেবানন সেনাবাহিনী এবং হিজবুল্লাহর মধ্যকার পারস্পরিক নিরাপত্তা ও সহযোগিতা কেমন হবে তা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এতে ইসরায়েলের নাক গলানোর বা কোনো কিছু জানার অধিকার নেই। হিজবুল্লাহ নিজেকে লেবানন রাষ্ট্রের সার্বভৌমত্বের সবচেয়ে বড় গ্যারান্টি হিসেবে উপস্থাপন করছে, যা আমেরিকার অহংকার গুড়িয়ে দিয়েছে। হিজবুল্লাহর এই আকস্মিক আত্মবিশ্বাসের মূল জ্বালানি আসছে তেহরান থেকে। ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সরাসরি মার্কিন ইসরায়েলি হুমকির মুখোমুখি হয়েও ইরানের শাসন ব্যবস্থা কেবল টিকেই থাকেনি, বরং নিজেদের অক্ষকে অক্ষত রাখতে পেরেছে। তেহরানের নেতারা এই সংঘাতের সমাপ্তিকে মার্কিন অর্থনৈতিক ও সামরিক চাপের বিরুদ্ধে এক মহাকাব্যিক বিজয় হিসেবে উদযাপন করছেন। ইরানের এই রাজনৈতিক ও সামরিক টিকে থাকা পুরো প্রতিরোধের অক্ষ, তা সে লেবানন, সিরিয়া কিংবা ইয়েমেনেই হোক না কেন, তাদের মধ্যে এই ধারণাকে দৃঢ় করেছে যে ওয়াশিংটন তেল আবিব জোট অপরাজেয় নয়। হিজবুল্লাহর হিসাব কষে দেখিয়েছে যে গত কয়েক মাসের তীব্র ইসরায়েলি বিমান হামলা, শীর্ষ নেতৃত্বের হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের রাজনৈতিক সংকল্প ও সামরিক চেইন অফ কমান্ড ভেঙে ফেলা যায়নি। তারা প্রমাণ করতে চায় তারা এখনও ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে পোস্ট ওয়ার বা যুদ্ধোত্তর ল্যান্ডস্কেপের প্রধান খেলোয়াড় হিসেবে নিয়ন্ত্রণ বজায় রাখছে। হিজবুল্লাহ ও ইরানের এই চরম আগ্রাসী মনোভাবের পেছনে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুঘটক কাজ করছে, তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার ক্রমশ দৃশ্যমান হতে থাকা ফাটল। উপরিকাঠামোতে ওয়াশিংটন যতই ইসরায়েলের অবিচ্ছেদ্য মিত্র হিসেবে নিজেকে জাহির করুক না কেন, সামরিক কৌশল, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে হোয়াইট হাউস ও তেল আবিবের মধ্যে গভীর মতবিরোধ তৈরি হয়েছে। ইরান যে অস্ত্র বানিয়েছে আমেরিকা তার নাম জানত না। পাইলট যখন জ্ঞান ফিরে পেলেন, তখন তিনি পেন্টাগনের গোয়েন্দাদের সামনে বসে কাঁপা গলায় বললেন, ওগুলো ড্রোন ছিল, কিন্তু ওগুলো একসাথে নিঃশ্বাস নিচ্ছিল। এপ্রিল 2025 ইরানের আকাশ একটি আমেরিকান F-15 যুদ্ধবিমান ভূপাতিত হলো। ইতিহাসে প্রথমবারের মতো ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান গুলি করে নামানো হলো, কিন্তু কিভাবে, কোন ক্ষেপণাস্ত্রে, কোন রাডারে? বিধ্বস্ত হওয়ার আগের শেষ কয়েক সেকেন্ড পাইলট বলেছেন, বিমান ভেঙে পড়ার ঠিক আগ মুহূর্তে তিনি আকাশে একটি অদ্ভুত দৃশ্য দেখেন। একটি বড় ড্রোনের নিচে ছোট ছোট ড্রোন ঝুলছে, একদম জেলিফিশের পায়ের মতো। আর পুরো কাঠামোটা একক প্রাণীর মতো একসাথে ঘুরছে, ভাসছে, এগিয়ে আসছে। প্রত্যক্ষদর্শী এক কর্মকর্তার ভাষায় ভিন গ্রহের কাণ্ড কারখানা। আরেকজন বললেন, আকাশের ড্রোনের মাইনফিল্ড। 4টি আলাদা গোয়েন্দা সূত্র এই বর্ণনা নিশ্চিত করেছে ড্রোনগুলো আলাদা আলাদা ছিল না, ওরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটাই জীবন্ত কাঠামো তৈরি করেছিল। কারিগরি ভাষায় ওর নাম ওয়ান টু মেনি মেশড নেটওয়ার্কিং। এই প্রযুক্তি আসলে কি? সাধারণ ড্রোন আক্রমণে একটা ড্রোন একটি লক্ষ্যে ধেয়ে যায়। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ধরতে পারে, গুলি করতে পারে, ধ্বংস করতে পারে। কিন্তু যদি একসাথে 50টি ড্রোন একটাই মস্তিষ্কের নির্দেশে চলে, যদি ওরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে করতে আকৃতি বদলাতে পারে, একটাকে গুলি করলে বাকিরা দলছুট না হয়ে বরং নতুন ছক কষে এগিয়ে আসে, তখন আর এটা একটা ড্রোন নয়, এটা একটি জীব, একটা ঝাঁক, একটা চিন্তাশীল আক্রমণ।
মার্কিন ড্রোন বিশেষজ্ঞ এমা বেটস বলেছেন, এই ধরনের সমন্বিত ড্রোন ঝাঁক যদি বিস্ফোরক বহন করে নিখুঁতভাবে আকৃতি বজায় রেখে আক্রমণ চালাতে পারে, তাহলে যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেটা ব্যয়বহুল দুঃস্বপ্ন। কারণ একটা ইন্টারসেপ্টর মিসাইলের দাম লক্ষ লক্ষ ডলার, আর ড্রোনের ঝাঁক আসে হাজার হাজার। এতদিন এই প্রযুক্তি শুধু চীন আর রাশিয়ার কাছে আছে বলে ধারণা ছিল। এখন প্রশ্ন, ইরান কোথা থেকে পেল? ইরান যেভাবে খেলা পাল্টে দিল। ইরানের ড্রোন গল্পটা পুরনো। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি শাহী ড্রোন ব্যবহার করে ইউরোপকে চমকে দিয়েছিল। সস্তা, সহজ কিন্তু কার্যকর। কিন্তু সেটা ছিল প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে ইরান শুধু সস্তা ড্রোন বানায়নি, তারা ড্রোনকে চিন্তা করতে শিখিয়েছে, ঝাঁক মারতে শিখিয়েছে, একসাথে শ্বাস নিতে শিখিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া বা চীনের প্রযুক্তি সহায়তায় ইরান এই ক্ষমতা অর্জন করেছে। ইউক্রেনের রণাঙ্গন ছিল পরীক্ষাগার, মধ্যপ্রাচ্য হলো বাস্তব মঞ্চ। এবং সেই মঞ্চে এপ্রিল মাসে যা ঘটলো, একটা F-15 মাটিতে পড়লো, সেটা শুধু একটি বিমান ভূপাতিত হওয়ার গল্প নয়, সেটা একটি বার্তা। পেন্টাগনের ভেতরে এখন কি চলছে? পাইলটের বর্ণনা দিয়ে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে দুটো দল তৈরি হয়েছে। একদল বলছে পাইলট সেদিন মাথায় কনকাশন পেয়েছিলেন, এটা তার দ্বিতীয়বার বিমান বিধ্বস্তের ঘটনা। আগেরবার কুয়েতি বাহিনীর ফ্রেন্ডলি ফায়ারে বিমান পড়েছিল। মানসিক ট্রমায় মানুষ অনেক কিছু দেখে যা আসলে থাকে না। আরেক দল বলছে 4টি স্বাধীন গোয়েন্দা সূত্র এই ঘটনা নিশ্চিত করেছে এটা এক পাইলটের হ্যালোসিনেশন নয়। মার্কিন এয়ারফোর্স বা সেন্ট্রাল কমান্ড এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সেই নীরবতাটাই সবচেয়ে জোরালো বক্তব্য। ইরানের মাস্টার প্ল্যান, লেবানন থেকে সিরিয়া, ট্রাম্পও এখন ফাঁদে। ট্রাম্প হতাশ, নেতানিয়াহু ক্ষুব্ধ। আর এই দুই নেতার মধ্যকার ফাটলের মধ্য দিয়ে ইরান শুধু দেখছে আর মুচকে হাসছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন মুহূর্ত কমই আসে। আমেরিকার সবচেয়ে বড় মিত্র ইসরায়েল এখন তার সবচেয়ে বড় দাতার সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে। আর এই সুযোগে ইরান কোনো বোমা না ছুড়েই কূটনৈতিক ময়দানে জিতে যাচ্ছে একের পর এক পয়েন্ট। 21 জুন 2025 ট্রাম্প ফক্স নিউজে বসে এমন কিছু বললেন যা মধ্যপ্রাচ্যের রাজধানীগুলোতে ভূমিকম্পের মতো ছড়িয়ে পড়ল। তিনি বললেন, ইসরায়েল হিজবুল্লাহকে শেষ করতে পারছে না, প্রতিবার অ্যাপার্টমেন্ট ভেঙে ফেলে, আমি ভাবছি এই কাজটা সিরিয়াকে দিয়ে দেব। এটা শুধু হতাশার কথা না, এটা একটি সিগন্যাল। আমেরিকার মধ্যপ্রাচ্য নীতিতে গভীর ফাটল ধরেছে। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা সেই প্রস্তাব লুফে নিলেন না, বরং সরাসরি বললেন সিরিয়া লেবাননে কোনো সামরিক ভূমিকায় যাবে না। তার ভাষায় লেবাননের সমাধান আসবে যুদ্ধে নয়, শহর বোমা মেরে নয়, বরং সৃজনশীল সমাধানে। সবচেয়ে বড় চমক, শারা বললেন হিজবুল্লাহর সাথে আলোচনার টেবিলে বসতে তার আপত্তি নেই। যদি এটা লেবানন ও সিরিয়ার স্বার্থে হয় তাহলে কেন নয়? এখানেই ইরানের আসল খেলা বোঝা দরকার। হিজবুল্লাহ ইরানের তৈরি অর্থায়নে, অস্ত্রে, আদর্শে। লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে করতে হিজবুল্লাহ দুর্বল হয়েছে, ঠিক আছে, কিন্তু ইরান কি আসলে হিজবুল্লাহকে জেতাতে চায়, নাকি এই যুদ্ধকে জিইয়ে রেখে তার সুবিধা নিতে চায়? উত্তর দ্বিতীয়টা। কারণ এই যুদ্ধ যতদিন চলবে ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হতে থাকবে, ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্ক ক্ষয় হতে থাকবে, আমেরিকার মনোযোগ বিভক্ত থাকবে, আর ইরান নিয়ে সুইজারল্যান্ড যে পারমাণবিক আলোচনা চলছে সেখানে ইরানের দর কষাকষির ক্ষমতা বাড়তে থাকবে। ট্রাম্প নিজেই স্বীকার করলেন হিজবুল্লাহ হলো ছোট যুদ্ধ, বড় ডিল হলো ইরান। আর সেই বড় ডিলের টেবিলে ইরান এখন শক্ত হাতে বসে আছে, কারণ লেবাননে আগুন জ্বলছে। ট্রাম্প কেন এত বিরক্ত? ট্রাম্পের হতাশার কারণ একটাই, টাইমিং। যখনই ইরানের সাথে চুক্তির কাছাকাছি পৌঁছায় আমেরিকা, তখনই বৈরুতে বিস্ফোরণ হয়, সাধারণ মানুষ মরে, ক্যামেরায় ধ্বংসের ছবি ভাসে, আর পুরো কূটনৈতিক মোমেন্টাম নষ্ট হয়ে যায়। তিনি বললেন, আমি লেবাননে হামলা পছন্দ করি না, বিশেষত বৈরুতের ভেতরে চুক্তি সইয়ের ঠিক আগে। এটা শুধু আবেগের কথা নয়, এটা কৌশলের কথা। ইসরায়েলের প্রতিটা আক্রমণ ইরানের সাথে বড় চুক্তির পথকে কঠিন করছে। নেতানিয়াহু কি বললেন? নেতানিয়াহু পাল্টা দিলেন দৃঢ়ভাবে। তিনি বললেন, আমি ইসরায়েলের স্বার্থে দাঁড়াই। ট্রাম্প আমার কথা শোনেন না, আমিও তার কথা পুরোপুরি মানি না। আমরা দুটো স্বাধীন দেশের নেতা। আর তিনি স্পষ্ট করলেন, গাজায়, সিরিয়ায়, লেবাননে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল থাকবে যতদিন দরকার। এই দ্বন্দ্ব এখন প্রকাশ্য, আর ইরান এই ফাটলটাকেই তার সবচেয়ে বড় সম্পদ হিসেবে ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যের এই জটিল দাবার বোর্ডে ইরান একটি পুরনো কৌশল খেলছে, নিজে না লড়ে অন্যদের দিয়ে লড়িয়ে সুবিধা নেয়া। হিজবুল্লাহ তার হাতিয়ার, লেবানন তার রণক্ষেত্র, আর ট্রাম্প নেতানিয়াহুর দ্বন্দ্ব তার বোনাস। আমেরিকা মিথ্যা বলছে, প্রমাণ দিল ইরান। ওয়াশিংটন বলছিল সব মিসাইল আটকে দেওয়া হয়েছে। ইরান বলল, দেখো, একটি ছবি, দুটো ছবি, ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া রাডার, পুড়ে যাওয়া রেডন। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, বাহরাইনের সামরিক স্থাপনা, আমেরিকার আর্লি ওয়ার্নিং সিস্টেম মাটিতে। ইরান শুধু হামলা করেনি, প্রমাণ সংরক্ষণ করেছে।
যে ছবিতে কাঁপল পেন্টাগন। কেনিয়ায় ইরানি দূতাবাস। এক্সে একটি পোস্ট, আগে পরের দুটো ছবি। আগে, আলী আল সালেম এয়ারবেজের ASR 1000 আর্লি ওয়ার্নিং রাডার বহাল তবিয়তে দাঁড়িয়ে, পরে ধ্বংসস্তূপ। দ্বিতীয় ছবিতে বাহরাইনের সামরিক স্থাপনা, বিশাল সাদা গোলাকার রেডম যেটা সেন্সিটিভ রাডার সরঞ্জাম রক্ষা করে, সেটা নেই, উড়ে গেছে। TPS-59 আর্লি ওয়ার্নিং রাডার ধ্বংস। ইরান ক্যাপশনে লিখল, কিপ লাইং বয়েজ, দ্য অনলি থিং গেটিং অবলিটারেটেড ইজ ইয়োর ক্রেডিবিলিটি। মিথ্যা বলতে থাকো, তোমাদের বিশ্বাসযোগ্যতাই শুধু ধ্বংস হচ্ছে। এই রাডারগুলো কতটা গুরুত্বপূর্ণ? সাধারণ কোনো সামরিক সরঞ্জাম নয়। ASR 1000 এবং TPS-59 এগুলো গোটা উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষার চোখ। আকাশে শত্রু বিমান এলে এরা টের পায়, ড্রোন ধরে, ব্যালিস্টিক মিসাইল ট্র্যাক করে। এই চোখ এখন বন্ধ। আমেরিকা যদি সত্যিই সব মিসাইল আটকে দিত, তাহলে এই রাডার ধ্বংস হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর ওয়াশিংটনের কাছে নেই। কোথা থেকে শুরু হলো এই যুদ্ধ? ঘটনাক্রম বুঝতে হবে। আমেরিকার একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত হলো। পাল্টা জবাবে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানে ডজন ডজন টমাহক ক্রুজ মিসাইল ছুড়ল। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, হরমুজ প্রণালীর কাছের রাডার সাইট, সব টার্গেট। ইরান চুপ করে বসে রইল না। 10 জুন রাতে IRGC ঘোষণা দিল, শুরু হলো প্রথম ধাপের বড় আক্রমণ। মিসাইল, ড্রোন একসাথে। এক রাতে 18টি টার্গেট। IRGCর দাবি, একটি অভিযানে 18টি আমেরিকান স্থাপনায় আঘাত। কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, আহমেদ আল জাবের এয়ারবেস, বাহরাইনের শেখ ঈশা এয়ারবেস, উত্তর ইরাকের হারির এয়ারবেস, জর্ডানের একটি এয়ারবেসে F-35 হ্যাঙ্গার। এমনকি বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দফতর লক্ষ্য করে সুইসাইড ড্রোন পাঠানো হয়েছে। পার্সিয়ান উপসাগর থেকে ইরাক, জর্ডান থেকে বাহরাইন, ইরানের আঘাত ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল জুড়ে। IRGC অ্যারোস্পেস কমান্ডার মেজর জেনারেল মাজিদ মৌসাভি বললেন, গোটা অঞ্চলকে নরক বানিয়ে দিতে হবে। আমেরিকা কি বলছে? US সেন্ট্রাল কমান্ড বলছে তাদের অভিযান ছিল প্রতিরক্ষামূলক, ট্রাম্পের নির্দেশে পরিচালিত। কিন্তু রাডার ধ্বংসের ছবি নিয়ে, কুয়েত বাহরাইনে ক্ষয়ক্ষতির দাবি নিয়ে নীরবতা। IAEA এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সতর্ক করে দিয়ে বলেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র বানানোর সিদ্ধান্ত নেয়, তাহলে এখনকার ইউরেনিয়ামের মজুদ দিয়ে 10টি বোমা বানিয়ে ফেলতে পারবে। তবে সূত্র দুটি আরও জানিয়েছে, ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ কোথাও আছে সেটা জানার বিষয়ে মার্কিন গোয়েন্দারা আত্মবিশ্বাসী। আর এই আত্মবিশ্বাসের কারণ আকাশপথে নিরবিচ্ছিন্ন নজরদারি। মিত্রকেই শাসালেন ভ্যান্স। ইরানের চালে কোণঠাসা ইসরায়েল, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। দশকের পর দশক ধরে যে সম্পর্ককে অটুট ধরে নেওয়া হয়েছিল, সেই ওয়াশিংটন তেল আবিব পক্ষে আজ স্পষ্ট ফাটল। আর সেই ফাটলের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি নাম, ইরান। তেহরান কোনো যুদ্ধ জেতেনি, কিন্তু কূটনীতির বোর্ডে এমন একটি চাল দিয়েছে যেটা আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে দিয়েই তার পুরনো মিত্রকে সরাসরি শাসাতে বাধ্য করেছে। এটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় গল্প। যে মন্তব্য কাঁপিয়ে দিল সব হিসাব। জেডি ভ্যান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ, সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে তিনি সরাসরি ইসরায়েলের নেতৃত্বের উদ্দেশ্যে বললেন, বাস্তবতাটা বুঝতে শেখা প্রয়োজন। এই একটি লাইন আন্তর্জাতিক কূটনীতির ভাষায় অনেক কিছু বলে দেয়। মিত্রকে প্রকাশ্যে এভাবে সতর্ক করা হয় না, যদি না সম্পর্কে সত্যি বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। কিন্তু কেন এই মন্তব্য? কিসের আগে ফুঁসলেন ভ্যান্স? ঘটনার শিকড়ে ইরান। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির খসড়া তৈরি করেছে। সেই খবর ছড়িয়ে পড়তেই ইসরায়েলের অন্দরমহলে শুরু হলো তীব্র সমালোচনার ঝড়। ইসরায়েলের মন্ত্রী ও নীতি নির্ধারকদের অনেকেই এই সমঝোতাকে বললেন তেহরানের কাছে মার্কিন প্রশাসনের নতি স্বীকার। সমালোচনা শুধু কূটনৈতিক ভাষায় থামেনি, ট্রাম্প প্রশাসনকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণও এলো। আর তখনই ভ্যান্স ধৈর্য হারালেন। যা বললেন ভ্যান্স, যা শুনতে হলো ইসরায়েলকে। ভ্যান্সের বার্তা ছিল কঠোর, স্পষ্ট এবং একদম সরাসরি। তিনি মনে করিয়ে দিলেন, গত কয়েক মাসে ইসরায়েলের আকাশ ও ভূখণ্ড রক্ষায় ব্যবহৃত প্রতিরক্ষা সরঞ্জামের 2/3 এসেছে আমেরিকার হাত ধরে। মার্কিন করদাতাদের টাকায় কেনা অস্ত্র দিয়ে যারা নিজেদের বাঁচাচ্ছে, তাদের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের সমালোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানেই থামলেন না, ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রশ্ন ছুড়লেন। সমালোচনা করা সহজ, কিন্তু বিকল্প প্রস্তাবটা ঠিক কি? তারপর বললেন সেই কথা যেটা ইসরায়েলের রাজনৈতিক মহলে এখনো অনুরণিত হচ্ছে, কোনো সমস্যার সমাধান কেবল শক্তি প্রয়োগ বা ধ্বংসযজ্ঞ দিয়ে চিরস্থায়ী হয় না।
ইরান যে চালটা দিয়েছে এখন একটু পেছনে ফিরে তাকান। ইরান কি সত্যিই দুর্বল হয়ে টেবিলে এসেছে, নাকি এটা তেহরানের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ? লেবানন সীমান্তে সংঘাত চলছে, হরমুজ প্রণালীতে উত্তেজনা আছে, কিন্তু ঠিক এই মুহূর্তে ইরান আলোচনার টেবিলে বসে দেখাচ্ছে আমরা শান্তি চাই, আমরা কথা বলতে রাজি। এই একটি পদক্ষেপ ইসরায়েলকে কোণঠাসা করে দিয়েছে, কারণ এখন ইসরায়েল যদি যুদ্ধ চালিয়ে যায় বিশ্বের চোখে সে হয়ে যায় শান্তি বিরোধী পক্ষ, আর যদি থামে তাহলে ইরানের কূটনৈতিক বিজয় স্বীকার করতে হয়। দুদিকেই ইসরায়েলের জন্য সংকট। ভ্যান্স একটি কথা বলেছেন যেটা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়ের। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের চেয়ে বড় কোনো শক্তিশালী মিত্র ইসরায়েলের অবশিষ্ট নেই। এটা শুধু তথ্য নয়, এটা সতর্কবার্তা। এটা বলছে মিত্রকে হারানোর সামর্থ্য তোমার নেই, তাহলে মিত্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছো কোন সাহসে? ইসরায়েল এই চুক্তিতে সই করেনি। তারা ঘোষণা করেছে নিজের নাগরিক ও ভূখণ্ড রক্ষায় যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার তারা রাখে, কিন্তু সেই ঘোষণা এখন অনেকটাই ফাঁকা গর্জনে পরিণত হচ্ছে, কারণ সবচেয়ে বড় মিত্রটাই এখন অন্য পথে হাঁটছে। যেতে হবে জেনেও কেন মরছো? হিজবুল্লাহর এক ভিডিওতে কাঁপছে ইসরায়েল। একটি ভিডিও, কয়েকটি ছবি আর একটি প্রশ্ন, যদি এমনিতেই চলে যাবে তাহলে শেষজন হয়ে কেন মরছো? হিজবুল্লাহ এই বার্তাটা ছেড়ে দিল ঠিক সেই মুহূর্তে যখন ইসরায়েলি মিডিয়া নিজেই লেবাননের যুদ্ধক্ষেত্রকে বলছে বিপর্যয়। যখন একদিনে 4 জন সেনা মারা গেছেন, একজন ব্যাটালিয়ন কমান্ডার নিহত হয়েছেন, আরো 5 জন আহত। বুলেট দিয়ে নয়, একটি প্রশ্ন দিয়ে ইসরায়েলের বুকে ছুরি বসিয়ে দিল হিজবুল্লাহ। আর এই পুরো ঘটনার পেছনে যে শক্তি দাঁড়িয়ে আছে নীরবে, কৌশলে, অদৃশ্যভাবে, তার নাম ইরান। মনস্তাত্ত্বিক যুদ্ধ, অস্ত্রের চেয়েও ধারালো। যুদ্ধে শুধু গুলি চলে না, মাথাও চলে। হিজবুল্লাহর এই ভিডিওটা কোনো সাধারণ প্রচারণা নয়, এটি সুনির্দিষ্ট লক্ষ্যে ছোড়া একটি মনস্তাত্ত্বিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ইসরায়েলি সমাজের ভেতরে প্রশ্ন তোলা, সন্দেহ ঢোকানো, মনোবল ভাঙা। বার্তাটা সরল কিন্তু ভয়ঙ্কর কার্যকর। ইসরায়েলি সরকার নিজেই স্বীকার করেছে লেবানন থেকে সরে আসার কথা। আমেরিকার সঙ্গে ইরানের চুক্তিতে লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতির কথা আছে। তাহলে ইসরায়েলি সেনারা এখনো কেন মাটি আঁকড়ে আছে? কার জন্য মরছেন? এই প্রশ্নটা যখন একজন ইসরায়েলি মা করেন, যখন একজন সৈনিকের বাবা করেন, তখন সেটা আর শুধু প্রশ্ন থাকে না, সেটা রাজনৈতিক চাপ হয়ে ওঠে। নেতানিয়াহুর উপর চাপ। হিজবুল্লাহ জানে এই খেলা, আর এই খেলা শিখিয়েছে ইরান। একদিনে 5 সেনা, ইসরায়েলি মিডিয়া বলছে বিপর্যয়। কাফার তেবনে, দক্ষিণ লেবানন, হিজবুল্লাহর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা বিস্ফোরকবাহী ড্রোন সরাসরি আঘাত করলো একটি ইসরায়েলি ট্যাঙ্কে। 4 জন নিহত, তাদের মধ্যে 52তম ব্যাটালিয়নের কমান্ডার, যিনি মাত্র কয়েকদিন আগে দায়িত্ব নিয়েছিলেন। একটি ব্যাটালিয়নের কমান্ডার মাঠে মারা যাওয়া সাধারণ ক্ষতি নয়, এটি সামরিক নেতৃত্বে আঘাত, এটি মনোবলে আঘাত। ইসরায়েলি সেনাবাহিনীর তদন্তে নিশ্চিত হয়েছে ঘটনাটা কোনো কারিগরি ত্রুটি নয়, সরাসরি হিজবুল্লাহর নির্ভুল হামলা। কয়েক ঘন্টার মধ্যে আবার হামলা, এবার ড্রোন, আরো 5 জন আহত, একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি মিডিয়া সেই দিনটিকে বর্ণনা করেছে একটি মাত্র শব্দে, বিপর্যয়। নেতানিয়াহুর দ্বিমুখী চাপ, ভেতরে আর বাইরে, দুদিক থেকেই চাপে নেতানিয়াহু। বাইরে ট্রাম্প ইতিমধ্যে ইরানের সঙ্গে সমঝোতার স্মারক সই করে ফেলেছেন, সেই চুক্তিতে লেবানন ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা আছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে বলেছেন ইসরায়েলের বৈরুত হামলা এই কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। ভেতরে ইসরায়েলি সমাজে প্রশ্ন উঠছে, প্রতিদিন কফিন ফিরছে, পরিবারগুলো জানতে চাইছে এই যুদ্ধের শেষ কোথায়। কিন্তু নেতানিয়াহু পিছু হচ্ছেন না, বরং তিনি ওয়াশিংটনে লবিং করছেন। রক্ষণশীল মিডিয়া ব্যক্তিত্ব আর কংগ্রেসের মিত্রদের মাধ্যমে ইরান চুক্তির বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করছেন। সিনেটর বিল ক্যাসিডি বললেন এটা দশকের সবচেয়ে বড় পররাষ্ট্রনীতির ব্যর্থতা। টেড ক্রুজ বললেন চুক্তির শর্তগুলো বিপজ্জনক, কিন্তু ট্রাম্প সই করে ফেলেছেন, চাকা ঘুরতে শুরু করেছেন। ইরানের নীরব বিজয়, এই পুরো ছবিটা এক ধাপ পিছিয়ে দেখলে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়। ইরান সরাসরি যুদ্ধ করেনি লেবাননে, ইরানের সেনা মারা যায়নি কাফার তেবনিতে, কিন্তু হিজবুল্লাহ যে অস্ত্র ব্যবহার করেছে, যে কৌশলে হামলা করেছে, যে সময়ে মনস্তাত্ত্বিক ভিডিও ছেড়েছে, এই পুরো পরিকল্পনার পেছনে তেহরানের ছাপ অস্বীকার করার উপায় নেই। চীন, রাশিয়া, ইরান অক্ষের তোপে পালাচ্ছে আমেরিকা, পারস্যের সিংহের গর্জন এবং ওয়াশিংটনের পিছু হটা।
মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এখন আর মার্কিন সাম্রাজ্যের একচ্ছত্র দাপট নেই। সেখানে এখন শুধু পারস্যের সিংহের গর্জন। চীন, রাশিয়া আর ইরানের ত্রিমুখী শক্তিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নেমে এসেছে এক মহাপ্রলয়। যে ওয়াশিংটন এতকাল এই অঞ্চলে ছড়িয়ে ঘুরিয়েছে, তারা এখন তল্পিতল্পা গুটিয়ে পালাতে বাধ্য হচ্ছে। তেহরানের হুঙ্কারে কাঁপছে তেল আবিব থেকে ওয়াশিংটন। বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক অভেদ্য দেয়াল এখন আমেরিকার সামনে দাঁড়িয়ে। এই দেয়ালের নাম চীন, রাশিয়া, ইরান অক্ষ। ইরান আমেরিকা ছায়াযুদ্ধে চূড়ান্ত বিজয়গাথা লিখেছে তেহরান। এটা শুধু ফাঁকা বুলি নয়, রণক্ষেত্রের কঠিন বাস্তবতা। একদিকে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির ইস্পাত কঠিন মনোবল, অন্যদিকে দুই পরাশক্তি বন্ধু চীন ও রাশিয়ার প্রযুক্তিগত সমর্থন। এই দুইয়ের মেলবন্ধনে মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েছে পারস্যের সিংহরা। শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দেশ আজ পশ্চিমাদের চোখে চোখ রেখে লড়াই করছে। মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুর সমস্ত ছক ভেস্তে দিয়েছে ইরান। মার্কিন রণতরী আর অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো আজ অসহায়। তেহরানের এই রণকৌশলের সামনে টিকতে না পেরে রীতিমতো লেজ গুটিয়ে পালাচ্ছে মার্কিন বাহিনী। পুতিনের বন্ধুত্ব, রাশিয়ার MI হেলিকপ্টার চুক্তি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ইরানের কত বড় বন্ধু তার প্রমাণ এবার প্রকাশ্য। শুধু মুখের কথা নয়, রাশিয়া ও ইরানের বন্ধুত্ব এখন রূপ নিয়েছে সামরিক ও কৌশলগত চুক্তিতে। মস্কোতে আনুষ্ঠানিকভাবে একটি বড় চুক্তি সই করেছে ইরানের রেড ক্রিসেন্ট এবং রুশ প্রতিনিধি দল। চুক্তি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে 21টি অত্যাধুনিক MI হেলিকপ্টার কিনতে যাচ্ছে তেহরান। 2027 সালের মার্চের মধ্যেই প্রথম চালানির 4টি হেলিকপ্টার পৌঁছে যাবে পারস্যের মাটিতে। এই হেলিকপ্টারগুলো শুধু ত্রাণ বা রসদ সরবরাহের কাজেই লাগবে না, এর ভেতরে লুকিয়ে আছে পুতিনের দেয়া এক বড় চমক। এই আকাশযানগুলোতে যুক্ত থাকছে অত্যন্ত উন্নত নাইট ভিশন প্রযুক্তি। এর অর্থ হলো ঘুটঘুটে অন্ধকারেও শত্রুর চোখ ফাঁকি দিয়ে নিখুঁতভাবে অপারেশন চালাতে পারবে এই চপারগুলো। পাশাপাশি এতে থাকছে আধুনিক অগ্নি নির্বাপন সরঞ্জাম। দুর্যোগে কিংবা যুদ্ধে সবখানেই এই রুশ প্রযুক্তি ইরানকে দেবে এক অনন্য সুবিধা। বেইজিং তেহরান অক্ষ, চীনের দীর্ঘমেয়াদী বাজি। শুধু রাশিয়া নয়, চীনকে নিয়েও সমান আত্মবিশ্বাসী তেহরান। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট ভাষায় হুঙ্কার ছেড়েছেন। তিনি বলেছেন, তেহরান কেবল চীনের একজন সাধারণ বাণিজ্যিক গ্রাহক নয়, ইরান হলো চীনের একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী অংশীদার। বেইজিংকে এটা বিশ্বাস করতে হবে যে ভবিষ্যতের যে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক জোটে এই দুই দেশ একসঙ্গে নেতৃত্ব দেবে। নতুন কোনো বিশ্ব ব্যবস্থা বা ব্লক তৈরি হলে চীন ও ইরান হবে তার অপরিহার্য সদস্য। ইরানি নীতি নির্ধারকদের মতে বৈশ্বিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে বেইজিং এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা ওসব এখন কেবলই কাগজের বাগ। চীন ও ইরান সই করেছিল এক যুগান্তকারী 25 বছর মেয়াদী ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। এই একটি চুক্তি আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। রাজনীতি, সংস্কৃতি, নিরাপত্তা, প্রতিরক্ষা থেকে শুরু করে আঞ্চলিক সহযোগিতা, সব ক্ষেত্রেই দুই দেশের দীর্ঘমেয়াদী ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গেছে এই চুক্তির মাধ্যমে। দক্ষিণ লেবাননের সীমান্ত এখন জ্বলন্ত অগ্নিকুণ্ড। মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলের 4 এলিট সেনা খতম। নিহতদের মধ্যে আছেন খোদ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট ডর গেদালিয়াবেভ সিমসন। তেল আবিবের সামরিক সদর দপ্তরে এখন শুধু কান্নার রোল আর প্রতিশোধের চিৎকার। এই চরম পরাজয়ে দিশেহারা হয়ে ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির হুমকি দিয়েছেন গোটা লেবাননকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার। ইসরায়েলি আগ্রাসনের এই দানবীয় রূপের সামনে মধ্যপ্রাচ্যের একমাত্র অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে গেছে ইরান। পশ্চিমা সাম্রাজ্যবাদ আর ইসরায়েলি দম্ভের মুখে লেবাননকে রক্ষা করতে ইরান এখন নায়কের আসনে। সীমান্তের ট্র্যাজেডি ও ইসরায়েলের দম্ভ চূর্ণ। দক্ষিণ লেবাননের পাহাড়ি অঞ্চলে ইসরায়েলি বাহিনী ভেবেছিল তারা সহজেই আধিপত্য বিস্তার করবে, কিন্তু লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সুনিপুণ অ্যাম্বুশে মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে যায় ইসরায়েলি অহংকার। 4 সেনা নিহতের খবর ছড়িয়ে পড়তেই তেল আবিবের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। বিশেষ করে ব্যাটালিয়ন কমান্ডার সিমসনের মৃত্যু ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মনোবলকে গুঁড়িয়ে দিয়েছে। এই ক্ষয়ক্ষতি আড়াল করতেই এখন ইসরায়েলের কট্টর ডানপন্থীরা উন্মাদের মতো আচরণ করছে। ইতামার বেন গাভিরের উস্কানি। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির সরাসরি লেবাননের হাজারো মায়ের কোল খালি করার হুমকি দিয়েছেন। তিনি পুরো অঞ্চলকে মানচিত্র থেকে মুছে ফেলার ডাক দিয়েছেন। এই উন্মাদনা প্রমাণ করে মাঠ পর্যায়ে প্রতিরোধ যোদ্ধাদের মার খেয়ে ইসরায়েল কতটা মরিয়া।
মার্কিন ইসরায়েল দ্বিমুখী নীতি ও ফ্রান্সের অসহায়ত্ব। লেবানন ইস্যুতে পশ্চিমা জোটের ভেতরেই এখন তীব্র ফাটল। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতে ইসরায়েলি বিমান হামলার সমালোচনা করছেন, অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ সচল রাখছেন। ট্রাম্পের এই তথাকথিত উদ্বেগ আসলে মধ্যপ্রাচ্যে মার্কিন মুখ বাঁচানোর একটি চেষ্টা মাত্র। নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন ওয়াশিংটনের কোনো বিধিনিষেধ তিনি মানবেন না। এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন বেলবুরো যুক্তরাষ্ট্রের কাছে আকুতি জানাচ্ছেন যেন তারা ইসরায়েলকে থামায়। কিন্তু বাস্তবতা হলো পশ্চিমা পরাশক্তিগুলো মুখে শান্তির কথা বললেও ভেতরে ভেতরে ইসরায়েলি যুদ্ধাপরাধের অংশীদার। তারা লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। ইরান লেবাননের সার্বভৌমত্বের আসল ত্রাতা। পশ্চিমাদের এই ভণ্ডামি এবং ইসরায়েলের আগ্রাসনের মুখে লেবানন যখন অভিভাবকহীন, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইরান। তেহরান কেবল ফাঁকা বলি বা যুদ্ধের হুমকি দেয় না, তারা মাঠ পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার আসল কারিগর। যুদ্ধবিরতির নামে ইসরায়েলি প্রতারণা। লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল তাদের পুরনো স্বভাব অনুযায়ী সেই সমঝোতা লঙ্ঘন করেছে। তাদের আসল উদ্দেশ্য শান্তি নয়, বরং দক্ষিণ লেবাননের খনিজ ও কৌশলগত অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা লেবাননের অবকাঠামো ধ্বংস করা অব্যাহত রাখবে। এটি কোনো সামরিক অভিযান নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের ওপর জাতিগত নিধনযজ্ঞ। আর এই আগ্রাসনের সামনে ইরান একাই প্রতিরোধ প্রাচীর গড়ে তুলেছে। অবিরাম ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে এখন মানবিক বিপর্যয় চরমে। হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, লাখ লাখ মানুষ নিজ ভূমিতে উদ্বাস্তু হয়ে দিন কাটাচ্ছেন। জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালত কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করছে। একটা সুইচ আর থমকে যাবে পুরো পৃথিবী। ধরুন আপনি সকালে উঠে দেখলেন পেট্রোল পাম্পে লম্বা লাইন, দাম দ্বিগুণ, শেয়ার বাজার ধসে পড়েছে, কারখানা বন্ধ, বন্দরে জাহাজ আটকা। কারণ মাত্র একটা সিদ্ধান্ত। একটা দেশ একটা জলপথ বন্ধ করে দিয়েছে। সেই দেশটার নাম ইরান। সেই জলপথটার নাম হরমুজ প্রণালী। এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এইমাত্র স্বীকার করে নিয়েছে তেহরানের হাতে এই সুইচ এখন বাস্তবে আছে। পৃথিবীর সবচেয়ে দামি 33 কিলোমিটার হরমুজ প্রণালী। ওমান উপসাগর আর পারস্য উপসাগরের মাঝখানে মাত্র 33 কিলোমিটার চওড়া এক জলপথ। দেখতে ছোট, কিন্তু এর ভেতর দিয়ে প্রতিদিন যা বয়ে যায় তা বিশাল। বিশ্বের সমুদ্র পথে পরিবহন করা মোট অপরিশোধিত তেলের 30% এই একটা পথ দিয়েই যায়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, কাতার, এই অঞ্চলের প্রতিটি বড় তেল রফতানিকারক দেশের জাহাজ এই পথে চলে। ইউরোপ, এশিয়া, আমেরিকা সবার জ্বালানির লাইন এই একটি গলিপথের উপর নির্ভরশীল। এই পথ বন্ধ হলে বিকল্প নেই। পাইপলাইন আছে কিন্তু পর্যাপ্ত নয়। অন্য সমুদ্রপথ আছে কিন্তু 1000 কিলোমিটার ঘুরতে হবে। তার মানে সময় বাড়বে, খরচ বাড়বে, আর তেলের দাম আকাশ ছোঁয়া। গোয়েন্দা রিপোর্টের বোমা। সিএনএন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে যা জানালো তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ইরান শুধু হুমকি দেয়নি, তারা প্রমাণ করেছে চলমান সংঘাতের মাঝেও তারা হরমুজের প্রবেশপথ অবরুদ্ধ করার সক্ষমতা রাখে। এটার তাত্ত্বিক কোনো আলোচনা নয়, এটা কার্যত যাচাই করা বাস্তবতা। গোয়েন্দা মহলের ভাষাটা আরো কঠিন। হরমুজের ওপর ইরানের এই নিয়ন্ত্রণ পারমাণবিক বোমার চেয়েও বেশি কার্যকর অস্ত্র। কারণ পারমাণবিক বোমা ব্যবহার করলে ইরান নিজেও ধ্বংস হবে, কিন্তু হরমুজ বন্ধ করলে পুরো পৃথিবী পুড়বে আর ইরান বসে দেখবে। তেহরানের নতুন চাল। দশকের পর দশক ধরে পশ্চিমা দুনিয়া ইরানকে চাপ দিয়েছে, অবরোধ দিয়ে, হুমকি দিয়ে, এক ঘরে করে। তেহরান এতদিন পাল্টা দিয়েছে মিত্রদের মাধ্যমে, হামাস, হিজবুল্লাহ, হুতি। কিন্তু এখন সমীকরণ বদলে গেছে। হরমুজের এই সক্ষমতা ইরানকে দিয়েছে সরাসরি দর কষাকষির হাতিয়ার। আন্তর্জাতিক যে কোনো আলোচনার টেবিলে তেহরান এখন ঢুকবে নতুন দাপটে। অবরোধ তুলে নাও, না হয় দেখো কি হয়। এটাই এখন তাদের কার্ড। পাকিস্তান সহ বিভিন্ন মধ্যস্থতাকারীর চেষ্টায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কিছুটা সমঝোতার হাওয়া বইছিল। মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা শিথিলের কথাও ভাবছিল, কিন্তু এই গোয়েন্দা প্রতিবেদন সব হিসাব উল্টে দিয়েছে। কারণ চুক্তি হলেও প্রশ্ন থেকে যাচ্ছে, হরমুজের ওপর ইরানের এই সামরিক সক্ষমতা থাকবে। আজ সমঝোতা হলো, কাল আবার বিরোধ হলে সেই সুইচ তো ইরানের হাতেই থাকবে। ওয়াশিংটনের ঘুম কেড়েছে যা, সত্যিকারের বিপদ এখানে। আমেরিকা দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মাথা ঘামিয়েছে। পরমাণু বোমা যেন তেহরানের হাতে না পড়ে, এটা ছিল মার্কিন নীতির কেন্দ্রে। কিন্তু এখন পেন্টাগন ও সিআইএ বুঝতে পারছে পরমাণু বোমার চেয়ে কম বিপদজনক নয় হরমুজের চাবিকাঠি। পারমাণবিক কর্মসূচি আটকানো যায় বোমা মেরে, নিষেধাজ্ঞা দিয়ে, চাপ দিয়ে।
কিন্তু হরমুজকে আটকাবেন কিভাবে? মার্কিন নৌবাহিনী সেখানে আছে, কিন্তু একটি পূর্ণ সংঘর্ষ ছাড়া ইরানকে থামানো যাবে না। আর সেই সংঘর্ষের মূল্য দিতে পুরো পৃথিবী রাজি নয়। ইরান সেটা ভালোভাবেই জানে।